আছি স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আল্লাহ পাক বোঝার মতো তৌফিক দান করুক, আর ধৈর্য ধারণ করা পড়ার মতো তৌফিক দান করুক, আমিন। দণ্ডবিধি আইন আমাদের 377 পর্যন্ত হয়েছিল, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। দণ্ডবিধি 1860 সালের আইন। সর্বপ্রথম এক ধারা থেকে 377 ধারা পর্যন্ত রিভিশন করব, তারপরে ইনশাআল্লাহ 4-5টা ধারা যাই পারি নতুন আলোচনা করব। দণ্ডবিধি আইন 1860 সালের আইন। ধারা 1। ধারায় বলা আছে পূর্ব পরিচিতি, কার্যকারিতা, তারিখ বা সীমা। 2 ধারায় বলা আছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করে তাহলে তার অপরাধের বিচার করা যাবে, এটা স্বাভাবিক। 3-এ বলা আছে যদি দেশের বাইরে অপরাধ করে তাহলে বাংলাদেশের আইন বলে সেই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। ধারা 12। 12 ধারায় বলা আছে জনসাধারণ বা জনগণ, এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা যে কোনো ব্যক্তিও বুঝাইতে পারে জনগণ। 14 রাষ্ট্রের কর্মচারী। 17 সরকার। 19 বিচারক বা জজ। 20 বিচারালয়। 21 সরকারি কর্মচারী। 22 স্থাবর অস্থাবর সম্পত্তি। 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি। ধারা 24 অসাধুভাবে। ধারা 25 প্রতারণামূলকভাবে। ধারা 27 স্ত্রী কেরানি ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ। ধারা 29 দলিল। ধারা 30 মূল্যবান জামানত। ধারা 31 উইল। ধারা 34 একই কার্য সাধনকল্পে একাধিক ব্যক্তি কর্তৃক অপরাধ বা কৃতকাজ। ধারা 34। ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে। ধারা 40 অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 মূর্ধন্য। ধারা 41 বিশেষ আইন। ধারা 42 স্থানীয় আইন। ধারা 44 ক্ষতি। ধারা 51। 51তে কি বলছে? হলফ বা শপথ। হলফ বা শপথ। ধারা 52 আশ্রয়দান না সৎ বিশ্বাস, সরল বিশ্বাস। ধারা 52 আশ্রয়দান। ধারা 53তে দণ্ড। দণ্ড 6 প্রকার, 5 প্রকার কার্যকরী, 1 প্রকার বাতিল। ধারা 54-55 সরকার কর্তৃক ক্ষমতা। ধারা 55 রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক ক্ষমতা। ধারা 71 একটি মামলায় যদি একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে করণীয় বা শাস্তি প্রদান। ধারা 75 বর্ধিত দণ্ড 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ পূর্বে যদি কোনো অপরাধ করে থাকে সেই অপরাধে যদি 3 বছর কারাদণ্ড হয়, কারাদণ্ড হওয়ার পর নতুন করে যদি কোনো ব্যক্তি 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের যদি কোনো অপরাধ করে, পুনরায় অপরাধ করে, তাহলে বর্ধিত দণ্ড প্রদান করা যাবে। ধারা 76 সরকারি কর্মচারীর ক্ষেত্রে। ধারা 78 বিচারালয় বা বিচারক বা আদালতের রায় কখনোই অপরাধ হতে পারে না। ধারা 79 সাধারণ জনগণ কর্তৃক আইন বলে বাধ্য মনে করে, নিজেকে আইন বলে বাধ্য মনে করে বা আইনানুগ কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে আইন বলে বাধ্য মনে করে কিন্তু ভুল ধারণাবশত কোনো কাজ করলে অপরাধ হবে না। ধারা 80 আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো কিছুই অপরাধ হবে না। ধারা 81 কোনো ব্যক্তির ক্ষতির অভিপ্রায় ব্যতীত বা ক্ষতি করার উদ্দেশ্য ব্যতীত যদি কোনো ক্ষতি হয়ে যায় ছোট বড় অপরাধের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। ধারা 81। ধারা 82 9 বছরের কম। ধারা 83 9 বছরের বেশি। 12 বছরের কম বুদ্ধির পরিপক্কতা যদি থাকে তাহলে অপরাধ হবে, না থাকলে অপরাধ হবে না। ধারা 84 অপ্রকৃতিস্থ ব্যক্তি বা পাগলের কার্য অপরাধ হবে না। ধারা 85 প্রমত্ততার কারণে। প্রমত্ততার কারণে যদি কোনো ব্যক্তি অন্যের মানে অন্যের কারণে যদি প্রমত্ততা হয়, নিজের জ্ঞাতসারে না অজ্ঞাতসারে, অর্থাৎ আমি জানিই না যে পানির বোতলের ভিতরে মদ ছিল বা নেশা জাতীয় কোনো পানীয় ছিল, সেটা পান করার পর যদি আমি মাতাল হয়ে যাই
বা বেসামাল হয়ে যায় বা নেশাগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হওয়ার পর যদি কোনো কাজ করি, যদি আমার হিতাহিত জ্ঞান না থাকে, আমি যে কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করতে পারি, সেক্ষেত্রে অপরাধ হবে না। কিন্তু আমি যদি জানি যে এটা একটা নেশার বোতল বা নেশা জাতীয় কোনো দ্রব্যের বোতল বা কোনো পানীয়, সেই পানীয় জানার পর বোঝার পর যদি আমি সেটা পান করি, পান করার পর যদি নেশাগ্রস্ত হয়, সেক্ষেত্রে কোনো অপরাধ করলে অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ৮৬। ধারা ৮৭, দুইজন ব্যক্তি খেলাধুলা। ধারা ৮৮, নিজের উপকারার্থে যদি সম্মতি দেওয়া হয় সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা ৮৯, অভিভাবক হিসেবে যদি সম্মতি দেওয়া হয় সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা ৯০, সম্মতি যে সকল ক্ষেত্রে সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা ৯১, সম্মতি যখন স্বতন্ত্র অপরাধের সৃষ্টি করে সে সকল কার্য বর্জন করা। ধারা ৯২, সম্মতি ব্যতীত সদ্বিশ্বাসে উপকারার্থে যদি কোনো ব্যক্তির কি কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে কোনো কিছু হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো অপরাধমূলক যদি কার্য হয়, সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা ৯৩, ধারা ৯৩ কি বলা আছে? সদবিশ্বাসে কৃত কাজ। সদ্বিশ্বাসে সদবিশ্বাসে কৃত যোগাযোগের ফলে যদি কোনো অপরাধ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা ৯৪, ভয়ভীতির মাধ্যমে যদি কোনো কার্য সম্পাদন করা হয় সেক্ষেত্রে অপরাধ হবে না, কিন্তু মৃত্যু ঘটানো যাবে না অথবা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করা যাবে না। এই দুটি ক্ষেত্র ব্যতীত যদি অন্য কোনো অপরাধমূলক কার্য করে সেক্ষেত্রে অপরাধ হবে না। কিন্তু ভয়ভীতির মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাহলে সেটা অবশ্যই অপরাধ হবে। অথবা যদি সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো অপরাধ ঘটায়, সেটাও কি হবে? অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ৯৪। ধারা ৯৫, সামান্য ক্ষতিকারক। ধারা ৯৬, ৯৭, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। ধারা ৯৭, দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে। ধারা ৯৮, যে সকল ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা ৮২, ৮৩, ৮৪, ৮৫, এই সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে কি করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা ৯৯, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। ধারা ১০০, যখন দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। ধারা ১০১, মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করা যায়। ধারা ১০২, আরম্ভ এবং স্থিতিকাল। ধারা ১০৩, সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। ধারা ১০৪, সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন। ধারা ১০৫, সম্পত্তির ক্ষেত্রে আরম্ভ এবং স্থিতিকাল। ধারা ১০৬, নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। ধারা ১০৭, দুষ্কর্মের সহায়তা। ধারা ১০৮, দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি। ধারা ১০৯, যখন সহায়তার অপরাধের যখন শাস্তি থাকে না, তখন ১০৯ ধারায় শাস্তি প্রদান করা যায়। ধারা ১১০, সহায়তাকারীর উদ্দেশ্য এবং কার্য সম্পাদনকারীর উদ্দেশ্য যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে সহায়তাকারীর অপরাধ বা সহায়তাকারীর দণ্ড বা শাস্তি। ধারা ১১০। ধারা ১১১, যে কার্যে সহায়তা করা হয়েছে সেই কার্য ভিন্ন অন্য কোনো কার্য সম্পাদিত হলে সেক্ষেত্রে সহায়তাকারীর অপরাধ। ধারা ১১১। ধারা ১১৪, উপস্থিত থেকে। ধারা ১১৫, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে যদি সহায়তা করা হয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি সহায়তা করা হয়, সেক্ষেত্রে শাস্তি। ধারা ১১৫, যদি অপরাধটি সংঘটিত না হয়। ধারা ১১৬, কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি সহায়তা করা হয়, সেক্ষেত্রে সে সহায়তার ফলে যদি কোনো অপরাধের সৃষ্টি না হয় বা অনুষ্ঠান না হয়, সেক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি। ধারা ১১৬। ধারা ১১৮তে, সহায়তার কোনো অপরাধের বিষয় যদি গোপন করা হয়, অপরাধের অনুষ্ঠানের ষড়যন্ত্রের বিষয়ে যদি গোপন করা হয়, যে ব্যক্তি গোপন করবে তার অপরাধ ১১৮। যদি সরকারি কর্মচারী গোপন করে তার অপরাধ ১১৯। যদি ১১৮তে বলেছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করা হয়, সেক্ষেত্রে অপরাধ ১১৮। সরকারি কর্মচারীর ১১৯। সরকারি কর্মচারী ১১৯, এখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় যে কোনো অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করে সরকারি কর্মচারী, তাহলে তার অপরাধ হবে। ধারা ১১৯। ১২০ ধারায় বলা হয়েছে, কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের বিষয়ে যদি জনগণ, ১১৮ এবং ১২০ ধারায় জনগণের অপরাধ যদি গোপন করে তাহলে অপরাধ জনগণের। ধারা ১২০ ক, অপরাধের ষড়যন্ত্র। ধারা ১২০ খ, অপরাধের ষড়যন্ত্রের শাস্তি। ধারা ১২১, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে যদি কি করে, যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ করে বা যুদ্ধ করার যদি উদ্যোগ গ্রহণ করে, তার শাস্তি। ধারা ১২১। ধারা ১২১ ক, ১২১ কতে বলা হয়েছে, ১২১ ধারায় যদি কোনো ব্যক্তি
121 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ করার উদ্যোগ গ্রহণ করে বা যুদ্ধ করার চেষ্টা করে এবং সেই চেষ্টার জন্য যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি ধারা 121-এর ক। 122 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জনবল যদি কি করে একত্রিত করে বা অস্ত্র শস্ত্র গোলাবারুদ এগুলো যদি একত্রিত করে তাহলে তার শাস্তি ধারা 122। ধারা 123-এ বলা হয়েছে যদি যুদ্ধের পর সুগম করার জন্য কোনো ব্যক্তি ষড়যন্ত্রের বিষয়টি যদি কি করে গোপন করে তাহলে তার শাস্তি ধারা 123। 123 দ্বারা কি বলা হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ করে বা যুদ্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করে বা চেষ্টা করে, আর এই চেষ্টার বিষয়টা যদি কোনো ব্যক্তি জানে, জানার পরও যদি সে সরকারি কর্তৃপক্ষকে যদি না জানায়, আর তার না জানানোর কারণে যদি এই যুদ্ধের পর যদি সুগম হয় বা যুদ্ধটা যদি সংগঠিত হয় বা যুদ্ধ হওয়ার যদি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 123। ধারা 123। ধারা 124, ধারা 124-এর ক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। ধারা 128, সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করে। ধারা 128 শাস্তি। ধারা 129-এ বলা হয়েছে যদি ইচ্ছাকৃত হবে না অবহেলাপূর্ণ আচরণের ফলে বা এমনভাবে ডিউটি পালন করতেছে যে ডিউটি অবহেলা পূর্বক ডিউটি, সেই ডিউটির কারণে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী পালিয়ে যায়, সেক্ষেত্রে সরকারি কর্মচারীর অপরাধ। ধারা 129। 130 ধারায় বলা হয়েছে জনগণের শাস্তি। জনগণ যদি কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি পালিয়ে যেতে সাহায্য করে বা পালিয়ে যাওয়ার পর যদি উদ্ধার করে অথবা পুলিশ অফিসার যদি পুনরায় তাকে গ্রেপ্তার করতে চায়, সেক্ষেত্রে গ্রেপ্তারে যদি বাধা দান করে অথবা রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি আশ্রয় দান করে তাহলে তার শাস্তি ধারা 130। এখানে ধারা 130-এ জনগণের অপরাধ। ধারা 136। ধারা 136-এ বলা হয়েছে সামরিক বাহিনীর পলাতক কোনো কর্মকর্তা বা সৈনিক বা নাবিক বা বৈমানিক এই জাতীয় সংশ্লিষ্ট যারা আছেন বিভিন্ন বাহিনীর সামরিক বাহিনীর এই সকল সদস্য বা কর্মকর্তা যদি পলায়ন করে তাহলে তাদেরকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করে তাহলে তার শাস্তি ধারা 136। ধারা 140-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক কোনো উদ্দেশ্য নিয়ে বা অপরাধ করার কোনো উদ্দেশ্য নিয়ে যদি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা সামরিক বাহিনীর কোনো পোশাক অথবা কোনো পরিচ্ছদ অথবা কোনো প্রতীক বা ব্যাজ যদি ধারণ করে তাহলে তার শাস্তি ধারা 100। ধারা 141। 141 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশের সংজ্ঞা। ধারা 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া। ধারা 143 বেআইনি সমাবেশের শাস্তি। ধারা 144 মারাত্মক অস্ত্রশস্ত্র সহ। ধারা 145 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। আদেশ দেওয়ার পরেও জ্ঞাতসারে বা জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি সেই সমাবেশে যদি অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি ধারা 145। ধারা 146 দাঙ্গা। ধারা 147 মারাত্মক অস্ত্র দাঙ্গা। ধারা 147-এ দাঙ্গার শাস্তি। ধারা 148 মারাত্মক অস্ত্র সহ দাঙ্গার শাস্তি। ধারা 150 যে ব্যক্তি বেআইনি সমাবেশে যোগদানের জন্য অপর কোনো ব্যক্তিকে ভাড়া করে, ভাড়ায় উৎসাহিত করে বা ভাড়া করার জন্য যদি কি করে ভাড়াটে হিসেবে কোনো ব্যক্তিকে ভাড়া করে বা উৎসাহ প্রদান করে তাহলে তার শাস্তি ধারা 150। ধারা 151-তে বলা হয়েছে যদি কোনো যদি কোনো ব্যক্তি পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ করা হয়েছে, আদেশ করার পরও যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে বা জ্ঞাতসারে সেই জনগণের শান্তি বিঘ্নিত হতে পারে এমন কোনো সমাবেশে যদি যোগদান করে তাহলে তার শাস্তি ধারা 151। ধারা 152 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা দমনকালে সরকারি কর্মচারীকে যদি বাধা দান করে অথবা সরকারি কর্মচারীকে যদি ভয়ভীতি করে বা আক্রমণ করে তাহলে তার শাস্তি ধারা 152।
ধারা 154 বলা হয়েছে যে জমিতে বা ভূমিতে দাঙ্গা বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই ভূমির মালিক, দখলদার বা স্বত্বাধিকারী অথবা স্বার্থ যার আছে যার স্বার্থ আছে সেই ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি যদি ওই অপরাধের বিষয় যদি গোপন করে তাহলে তার শাস্তি ধারা 154, ধারা 155, 155-তে বলা হয়েছে দাঙ্গার ক্ষেত্রে যে জমিতে বা ভূমিতে দাঙ্গা অনুষ্ঠিত হয় সেই জমির ভূমির মালিক বা দখলদার অথবা স্বার্থযুক্ত ব্যক্তি বা সত্ত্বের অধিকারী অথবা দাবিদার যে ব্যক্তি থাকেন না কেন তিনি যদি সংশ্লিষ্ট দাঙ্গার বিষয়ে সরকারি কর্মচারীকে যদি না জানান, বিষয়টা যদি তিনি গোপন করেন তাহলে তার শাস্তি ধারা 155। ধারা 157 বেআইনি সমাবেশে যে সকল ব্যক্তিকে ভাড়াটিয়া হিসেবে যে সকল ব্যক্তিকে ভাড়াটিয়া হিসেবে কি করা হয়, নিয়োজিত করা হয় বা যোগদানের জন্য ভাড়াটিয়া করা হয় সেই সকল ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করে তাহলে তার শাস্তি ধারা 157। ধারা 158-তে বলা হয়েছে যারা ভাড়াটিয়া হয় তাদের শাস্তি ধারা 159 মারামারি, ধারা 160 মারামারি শাস্তি, ধারা 161 ঘুষ, সরাসরি ঘুষ গ্রহণ, অর্থাৎ আপনি যে বেতন পান মাস শেষে 30, 35, 40 হাজার টাকা, সেই বেতন ব্যতীত যদি আপনি কোনো প্রকার বকশিশ গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার অপরাধ ধারা 161। আর এই অপরাধটা হবে অবশ্যই অর্থ গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ টাকা পয়সার ক্ষেত্রে। আর আপনি সরকারি কর্মচারী হয়ে যদি আপনি বাড়ি গাড়ি বা অন্য কোনো মূল্যবান জামানত বা মূল্যবান বস্তু যদি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 165। আর আপনি যদি সহায়তা করেন সহায়তার ক্ষেত্রে অপরাধ হবে ধারা 164। 162 ধারায় বলছে আপনি দালালকে যদি সহায়তা করেন। 163 ধারায় বলা হয়েছে ক্ষমতাধর ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা নেতা ফেতা যারা থাকে তাদেরকে যদি আপনি সহায়তা করেন তাহলে শাস্তি ধারা 164। এখানে কার শাস্তি? সরকারি কর্মচারীর শাস্তি। আর 163 ধারায় বলা হয়েছে কি আপনার যারা ক্ষমতাধর যারা ব্যক্তি থাকে যারা কি করে এই বিভিন্ন প্রকার ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে বা অপব্যবহার করে যে আহ, কাজগুলা করে, স্বার্থ যে হাসিলগুলা করে তাদের শাস্তি ধারা 163। আর ধারা 165 কতে বলা হয়েছে যে ব্যক্তি ঘুষ প্রদান করেন, অর্থাৎ দেখা গেল কারো চাকরির দরকার, সেই চাকরির ক্ষেত্রে ছেলের পক্ষে যদি বাবা ঘুষ প্রদান করেন তাহলে বাবা দোষী হবে বা অপরাধী হবে ধারা 165 অপরাধটি ঘুষ দেওয়ার ফলে অপরাধটি সংগঠিত হোক অথবা না হোক উভয় ক্ষেত্রে অপরাধ হবে ধারা 165 কার অপরাধ? এখানে যে ব্যক্তি ঘুষ প্রদান করবেন তার অপরাধ ধারা 165 ধারা 166 সরকারি কর্মচারী যদি আইনের নির্দেশ অমান্য করেন তাহলে শাস্তি ধারা 167। সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করার ক্ষেত্রে যদি কোনো দলিল প্রস্তুত করেন, ভুল দলিল প্রস্তুত করেন, লিপি করেন বা অনুবাদ করেন তাহলে তার শাস্তি ধারা 167। ধারা 168 সরকারি কর্মচারী অন্য কোনো কাজে নিয়োজিত হতে পারবে না। ধারা 169 সরকারি কর্মচারী বেআইনি ভাবে কোনো সম্পত্তি কি করতে পারবে না, ক্রয় করতে পারবে না অথবা সরকারি কোনো নিলামে ডাক দিতে পারবে না। ধারা 170 সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করা যাবে না। ধারা 171 সরকারি কর্মচারী পোশাক পরিচ্ছদ কি করা যাবে না, পরিধান করা যাবে না। ধারা 172 থেকে আপনার সরকারি কর্মচারী কর্তৃক 10ম অধ্যায় সরকারি কর্মচারী কর্তৃক বিভিন্ন আইনানুগ নির্দেশ অমান্যকরণের শাস্তি ধারা 172 থেকে ধারা 190। ধারা 172 সমন জারি করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সমন জারি এড়ানোর জন্য পলাতক হয় বা আত্মগোপন করে তাহলে তার শাস্তি ধারা 172। ধারা 173 সমন জারি করার ক্ষেত্রে যদি বাধা দান করে তাহলে শাস্তি ধারা 173। ধারা 174 সমন জারি করা হয়েছে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ওই ব্যক্তি সমন জারি করার পরেও যদি হাজির না হয় তাহলে তার শাস্তি ধারা 174। ধারা 175 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সমন প্রাপ্ত হওয়ার পর যদি সমনে উল্লেখিত দ্রব্য বা বস্তু বা পার্সেল বা যে জিনিসটা চাওয়া হোক না কেন সেই জিনিসটা যদি তিনি দাখিল না করেন তাহলে তার অপরাধ ধারা 175। আর তিনি যদি নষ্ট করেন তাহলে অপরাধ ধারা 204। যদি দাখিল না করেন তাহলে অপরাধ ধারা 175। আর যদি নষ্ট করেন, গোপন করেন অথবা কোনো দলিল যদি পাঠের অযোগ্য করেন, অর্থাৎ এমন ভাবে দলিলটা দিছে যে পড়া যায় না, বোঝা যায় না, নষ্ট করে ফেলছে বা ইচ্ছাকৃত ভাবে নষ্ট করে বলছে তাহলে অপরাধ হবে ধারা 204। ধারা 176 বলা হয়েছে সরকারি কর্মচারীকে নোটিশ দান বা তথ্য প্রদান বা তথ্য সরবরাহ করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বাধ্য হওয়া সত্ত্বেও যদি তথ্য প্রদান না করেন তাহলে তার শাস্তি ধারা 176। ধারা 177 মিথ্যা তথ্য সরবরাহ। ধারা 178 হলফ বা শপথ গ্রহণে যদি অস্বীকার করেন। ধারা 169 হলফ বা শপথ গ্রহণ করার পর যদি প্রশ্নের উত্তর দিতে যদি অস্বীকার করেন তাহলে শাস্তি ধারা 179।
ধারা 180, 180 ধারায় বলা হয়েছে হলফ শপথ গ্রহণ করছে, সবকিছু ঠিকঠাক আছে, প্রশ্নের উত্তর দিছে, বিবৃতি দিছে, বিবৃতি দেওয়ার পর স্বাক্ষর করতে অস্বীকার করতেছে, তাহলে শাস্তি ধারা 180। তাহলে 178 ধারায় বলা হয়েছে আপনার হলফ বা শপথ গ্রহণে অস্বীকার, ধারা 179। বিবৃতি দিতে অস্বীকার, ধারা 180। বিবৃতিতে লিখিত বিবৃতিতে স্বাক্ষর করতে যদি অস্বীকার করে তাহলে শাস্তি ধারা 180। ধারা 181 হল বা শপথ গ্রহণ করার পর যদি মিথ্যা তথ্য বা বিবৃতি প্রদান করেন তাহলে শাস্তি ধারা 181। ধারা 182, 182 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য সরকারি কর্মচারীকে তার ক্ষমতা প্রয়োগ করার জন্য যদি কি করেন মিথ্যা তথ্য সরবরাহ করেন অথবা মিথ্যা কোনো কিছু যদি প্রদান করেন যার ফলে সরকারি কর্মচারী তার ক্ষমতা প্রয়োগ করার ফলে কোনো ব্যক্তির বা কোনো জনগোষ্ঠীর বা জনসাধারণের কি হয় বিরক্তির সৃষ্টি হয় বা ক্ষতি সাধন হয়, তাহলে ওই ব্যক্তির অপরাধ ধারা 182। ধারা 186, সরকারি কর্মচারীকে সরকারি কাজে যদি কোনো ব্যক্তি বাধাদান করে তাহলে তার শাস্তি ধারা 186। ধারা 187 বলা হয়েছে কোনো ব্যক্তি সাহায্য করতে বাধ্য, যেমন ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারায় কি বলা হয়েছে সাহায্য করতে বাধ্য, বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সাহায্য না করে তাহলে তার অপরাধ ধারা 187। ধারা 188 বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রূপে কোনো আদেশ জারি করার পর সে আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করেন তাহলে তার শাস্তি ধারা 188। ধারা 191, 191 ধারায় বলা হয়েছে মিথ্যা সাক্ষ্যদান, ধারা 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, ধারা 193 মিথ্যা সাক্ষ্যদান শাস্তি, ধারা 194 আপনি এমন কোন মিথ্যা সাক্ষ্যদান দিলেন যার ফলে অপর কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হলো তাহলে সেক্ষেত্রে শাস্তি ধারা 194। ধারা 195 বলা হয়েছে আপনি এমন কোন সাক্ষ্য প্রদান করলেন সে যে সাক্ষ্যের ফলে অপর কোনো ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো কারাদণ্ড দণ্ডনীয় হলে সেক্ষেত্রে অপরাধ ধারা 195। ধারা 196 মিথ্যা জানার পরে যদি আপনি সেই সাক্ষী সত্য হিসেবে যদি চালিয়ে যেতে চান তাহলে আপনার অপরাধ ধারা 196। ধারা 201, 201 বলা হয়েছে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে গোপন করার জন্য অপরাধের বিষয়টি যদি আপনি নষ্ট করেন বা অপরাধীকে যদি গোপন করেন বা মিথ্যা তথ্য যদি সরবরাহ করেন তাহলে অপরাধ ধারা 201। ধারা 202 বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি তথ্য প্রদানে বাধা থাকা সত্ত্বেও যদি অপরাধে তথ্য প্রদান যদি না করেন বা ইচ্ছাকৃতভাবে যদি ত্রুটি করেন তাহলে তার শাস্তি ধারা 202। ধারা 203 বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি অপরাধ অনুষ্ঠিত হয়েছে জেনে শুনে বুঝাই যদি কোনো মিথ্যা তথ্য সরবরাহ করেন তাহলে তার শাস্তি ধারা 203। 204 আগেই বলছি যদি কোনো ব্যক্তি কোনো তথ্য দলিল বা কিছু যদি নষ্ট করেন, গোপন করেন বা অপাঠ্য করেন বা পাঠ করা যদি অযোগ্য করেন তাহলে তার শাস্তি ধারা 204। ধারা 211, 211তে বলা হয়েছে মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা দায়ের। ধারা 212 আশ্রয়দান, অপরাধীকে আশ্রয়দান ধারা 212। ধারা 216 হাজত হতে পলায়ন করেছে এমন কোন অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি ধারা 216। ধারা 216 ক দস্যুতা বা ডাকাতি করে এই সকল ব্যক্তি বা দস্যুতা বা ডাকাতি করেছে এই সকল ব্যক্তিকে বা দস্যুতা বা ডাকাতি করবে অর্থাৎ করেছে, করবে বা করে এই সকল ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি কি করেন আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি ধারা 216 ক। ধারা 217তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি না সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তির উপকার করার জন্য বা শাস্তি হতে বা কোনো সম্পত্তিকে বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে যদি আইনের নির্দেশ অমান্য করেন তাহলে শাস্তি 217। 218তে বলা হয়েছে একই কথা কোনো ব্যক্তির ক্ষতি বা কোনো সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে যদি কোনো সরকারি কর্মচারী ভুল দলিল প্রস্তুত করেন, লিপি করেন, অনুবাদ করেন অথবা কি করেন এই জাতীয় কোনো কিছু করেন তাহলে তার শাস্তি ধারা 218। ধারা 220 সরকারি কর্মচারী গ্রেপ্তার করার অযোগ্য কোনো ব্যক্তিকে অর্থাৎ যাকে গ্রেপ্তার করার কোনো অধিকার নাই বা গ্রেপ্তার করার কোনো কারণ নাই এরূপ কোনো ব্যক্তিকে ঘুষ গ্রহণ করে বা অবৈধ পন্থায় বা হিংসার বশবর্তী হয় বা বিদ্বেষমূলক আচরণের কারণে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন তাহলে তার অপরাধ 220। 221 বলা হয়েছে গ্রেপ্তার করার জন্য আপনি যোগ্য কিন্তু গ্রেপ্তার আপনি করতেছেন না সেক্ষেত্রে অপরাধ 221। গ্রেপ্তার করার জন্য যোগ্য অর্থাৎ দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি 222-এ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা দণ্ডের আদেশপ্রাপ্ত ব্যক্তি বা দণ্ড প্রদান করা হয়েছে এমন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে যদি আপনি কি করেন ত্রুটি করেন বা ইচ্ছাকৃতভাবে যদি গ্রেপ্তার না করেন তাহলে সেক্ষেত্রে আপনার অপরাধ 222। 223-এ বলা হয়েছে পুলিশ অফিসারের নিকট হতে বা সরকারি কর্মচারীর নিকট হতে যদি কোনো ব্যক্তি পলায়ন করে তাহলে সেক্ষেত্রে সরকারি কর্মচারীর অপরাধ 223।
224-এ বলা হয়েছে যে অপরাধী পলায়ন করবে তার অপরাধ, সেই অপরাধী নিজে যদি বাধা দান করে গ্রেপ্তারের ক্ষেত্রে তাহলে তার অপরাধ 224। আর 225-এ বলা হয়েছে অপর কোনো ব্যক্তি অথবা তার ভাই বোন চাচা চাচী বা মামা মামা খালা খালি বা পর প্রতিবেশী যদি গ্রেপ্তারে বাধা দান করে তাহলে তাদের শাস্তি ধারা 225। ধারা 268 গণ উপদ্রবের সংজ্ঞা। ধারা 269 রোগের বিস্তারকরণ। অবহেলাজনিত আচরণের ফলে রোগের বিস্তার। ধারা 268, ধারা 269, ধারা 270। 70-এ বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে রোগের বিস্তার। 271-এ বলা হয়েছে কোয়ারেন্টাইন সংক্রান্ত বা সংগঠন সংক্রান্ত যে আইন আছে সেই আইন অমান্যকরণ। ধারা 272, ধারা 279। 279-তে বলা হয়েছে রাজপথে যদি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে কি করেন, আহত করেন অথবা আহত করেন অথবা ভয়ভীতি প্রদর্শন করেন তাহলে তার শাস্তি 279। আর যদি গুরুতর আঘাত করেন তাহলে শাস্তি 338-এর ক। আর যদি মেরে ফেলেন তাহলে 304-এর খ। 304-এর খ। 290 ধারায় বলা হয়েছে গণ উপদ্রবের শাস্তি। 291 গণ উপদ্রব অব্যাহত রাখা অথবা গণ উপদ্রব পুনরায় চালু করার শাস্তি। 292-তে বলা হয়েছে অশ্লীল পুস্তক বই বিক্রয়ের শাস্তি বা সরবরাহ করার শাস্তি, তৈরি করার শাস্তি, মজুত রাখার শাস্তি, সংরক্ষণ করার শাস্তি, এই সকল জাতীয় অর্থাৎ ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় কিছু আপনি সংরক্ষণ করেন, ক্রয় করেন, বিক্রয় করেন, উৎপাদন করেন, প্রস্তুত করেন, তৈরি করেন বা সরবরাহ করেন, যাই কিছু করবেন না কেন সেক্ষেত্রে শাস্তি 292। 293-তে বলা হয়েছে অল্প বয়স্ক ব্যক্তি অর্থাৎ 20 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির নিকট যদি আপনি এই জাতীয় কোনো অশ্লীল পুস্তক বই যদি প্রচার প্রচারণা করেন, বিক্রয় করেন, সরবরাহ করেন, প্রদর্শন করেন তাহলে শাস্তি 293। 294-তে বলা হয়েছে অশ্লীল কোনো কার্য সম্পাদন করা বা অশ্লীল কোনো সঙ্গীত পরিবেশন করা বা অশ্লীল কোনো নৃত্য পরিবেশন করা সেক্ষেত্রে শাস্তি 294। 295তে বলা হয়েছে যদি আপনি কোনো ধর্মীয় উপাসনালয় আর ক্ষতি করেন অথবা ধর্মীয় উপাসনালয় যদি অপবিত্র করেন তাহলে শাস্তি 295। আর 295-এর কথা বলা হয়েছে কোনো ধর্মকে অবমাননা করার জন্য যদি কি করেন তার ধর্মের অনুমতিতে আঘাত করেন তাহলে শাস্তি 295-এর ক। 296 যদি আপনি গোলমাল করেন ধর্মীয় সমাবেশে তাহলে শাস্তি 296। 297-তে বলা হয়েছে গোরস্থান কবরস্থান শ্মশান সংক্রান্ত অপরাধ। 298-তে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য কিছু বলা, কিছু ইঙ্গিত করা বা কিছু উচ্চারণ করার শাস্তি 298। 299 অপরাধজনক প্রাণহানি। 299 300 খুন। 301 যাকে খুন করার ইচ্ছা সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি খুন হলে তাহলে শাস্তি 301। 302 খুনের শাস্তি। 303 ডাবল খুন অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হওয়ার পরেও যদি আপনি খুন করেন তাহলে শাস্তি 303। 304-এ বলা হয়েছে অপরাধজনক হাতের শাস্তি। 304-এর ক অবহেলাপূর্ণ আচরণের ফলে কোনো ব্যক্তি মৃত্যু করলে সেক্ষেত্রে শাস্তি 304-এর ক। 304-এর খ ওই প্রথমে বলছি গাড়ি দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটান অবহেলাভাবে তাহলে শাস্তি 304-এর খ। 305 305-এ বলা হয়েছে শিশু বা উন্মাদ ব্যক্তিকে যদি আত্মহত্যা সহায়তা করেন তাহলে শাস্তি 305। 306 অন্যান্য ব্যক্তিকে যদি আত্মহত্যা সহায়তা করেন তাহলে শাস্তি 306। 307-এ বলা হয়েছে খুন করার চেষ্টার শাস্তি। 308 অপরাধমূলক নরহত্যার চেষ্টার শাস্তি। 309 309 বলা হয়েছে আপনি আত্মহত্যা করতে গেছেন কিন্তু আত্মহত্যা আপনি করতে পারেন না, আপনি বিষ খাইছেন কিন্তু মারা যান না, সেক্ষেত্রে আপনার অপরাধ 309 অর্থাৎ আপনি মারা না যেও আপনি অপরাধী 309। 310 ঠক। 311 ঠগের শাস্তি। 312 গর্ভপাতকরণ নারীর সম্মতি সহকারে যদি গর্ভপাতটা হবে এখানে দুই ধরনের, একটা হলো ভ্রূণের গর্ভপাত আর একটা হলো বাচ্চা বোঝা যাবে পেটের ভিতরে বাচ্চা হয়েছে, বাচ্চার চলন বলন বা নড়াচড়া বোঝা যায় বা বাচ্চার যে বিচলন এরূপ বোঝার পরে যদি গর্ভপাত করানো হয় তাহলে আরেকটা অপরাধ। তাহলে গর্ভপাত সংক্রান্ত অপরাধ হবে দুইটা, একটা হলো ভ্রূণ ভ্রূণ 15 20 দিন 25 দিন 30 দিন 1 মাস 1.5 মাস হয়েছে শুধু ভ্রূণ হয়েছে, ভ্রূণের ক্ষেত্রে যদি গর্ভপাত হয় তাহলে এক ধরনের শাস্তি। আর যদি বাচ্চার বিচলন বোঝা যায় বা বাচ্চা পেটের ভিতরে আছে যদি বোঝা যায় সেক্ষেত্রে আর একটা অপরাধ, যদিও নারীর সম্মতি সহকারে। ধারা 213 নারীর সম্মতি ব্যতীত। ধারা 214 যদি নারীর মৃত্যু ঘটায়। ধারা 215 যদি জীবন্ত শিশুর ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দান করে তাহলে শাস্তি 315। 317 দ্বারা বলা হয়েছে পিতা বা মাতা অথবা অভিভাবক কর্তৃক যদি কোনো শিশুকে বর্জন করা হয় বা পরিত্যাগ করা হয় বা ফেলে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে অপরাধ 317। 318-তে বলা হয়েছে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সে বাচ্চা মৃত হোক, মৃত বাচ্চা
কে যদি গোপন করার জন্য বা বাচ্চা গোপন করার জন্য বা বাচ্চার জন্ম গোপন করার জন্য যদি কি করা হয়, মৃতদেহ গোপন ব্যবস্থার মাধ্যমে যদি বা জন্ম গোপন করা হয়, তাহলে অপরাধ 318। 319-এ বলা হয়েছে আঘাত। 319 আঘাত, 320 গুরুতর আঘাত। 321 স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাত দানের সংজ্ঞা। 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের সংজ্ঞা। 323 323-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাত দানের শাস্তি। 324-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে আপনার অস্ত্রসহ বা মারাত্মক অস্ত্রসহ সাধারণ আঘাত দানের শাস্তি। 325 326 দুইটাই গুরুতর আঘাত দানের শাস্তি। 325-এ সাধারণ আঘাত দানের শাস্তি, 326-এ সাধারণ আঘাত দানের শাস্তি, গুরুতর আঘাত দানের শাস্তি। কিন্তু না, 325-এ গুরুতর আঘাত দান ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি। আর 326-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র সহ গুরুতর আঘাত দানের শাস্তি। 326-এর পর দুইটা চক্ষু উপড়ে ফেলা অথবা মুখমণ্ডল বা মস্তক বিনষ্ট করা বা নষ্ট করা কিসের মাধ্যমে? এসিড জাতীয় কোনো দ্রব্যের মাধ্যমে। 328 মলম পার্টি। 330 সরকারি কর্মচারীর অপরাধ সাধারণ আঘাত। 331 সরকারি কর্মচারী কর্তৃক গুরুতর আঘাত। 332 সরকারি কর্মচারীকে যদি কোনো ব্যক্তি আঘাত দান করে তাহলে শাস্তি 332। 333-এ যদি গুরুতর আঘাত দান করে তাহলে শাস্তি 334। উত্তেজনার বশবর্তী হয়ে যদি সাধারণ আঘাত দান করেন তাহলে শাস্তি 334। 335-এ বলা হয়েছে যদি উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যদি কি করেন, আপনার গুরুতর আঘাত দান করেন তাহলে শাস্তি 335। 338-এর ক, গাড়ি চালিয়ে বা অশ্ব চালনার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত দান করেন তাহলে শাস্তি 338-এর ক। 339 ধারা বলা হয়েছে অবৈধ বাধা। 340 অবৈধ অবরোধ। 341 অবৈধ বাধা দানের শাস্তি। 342 2 দিন পর্যন্ত অবৈধ অবরোধের শাস্তি। 343 3 থেকে 9 দিন। 344 10 থেকে ততোধিক দিন। 346-এ বলা হয়েছে 346 কি বলা হয়েছে? সংগোপনে সংগোপনে অবৈধ অবরোধ বা গোপনে অবৈধ অবরোধ। 349 বল প্রয়োগ। 350 অপরাধমূলক বল প্রয়োগ। 351 আক্রমণ। 352 অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি। 353 সরকারি কর্মচারীকে বাধা দানের নিমিত্তে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। আমরা 152 ধারায় পড়ছিলাম বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রে যদি কি করা হয়, অপরাধমূলক যদি কোনো সরকারি কর্মচারীকে বাধা দান করা হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয় বা কি করা হয়, আক্রমণ করা হয়, তাহলে শাস্তি 152। আর এখানে 353 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারীকে বাধা দানের নিমিত্তে যদি কি করা হয়, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয়, তাহলে শাস্তি 353। 354 ধারায় বলা হয়েছে কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয় অথবা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি ধারা 354। ধারা 356 কোনো ব্যক্তি কর্তৃক বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয়, এখানে কি করা হয়, আক্রমণ করা হয়, তাহলে শাস্তি ধারা 356। ধারা 359 মনুষ্যহরণ। ধারা 360 বাংলাদেশ মনুষ্যহরণটা দুই প্রকার, একটা হলো বাংলাদেশ হতে মনুষ্যহরণ আর একটা হলো আইনানুগ অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ। এখন বাংলাদেশ হতে মনুষ্যহরণ বলতে আমরা বুঝাইছিলাম যে এখান থেকে বাংলাদেশের বাইরে বের করা, আর অভিভাবকের নিকট হতে বুঝেছিলাম যে পিতামাতা অথবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচী বা আইনানুগ যে কোনো অভিভাবকের নিকট হতে অপর কোনো ব্যক্তিকে কি করা, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা, সেটা হলো ধারা 161। ধারা 160 হলো বাংলাদেশ হতে, ধারা 359 বলা হচ্ছে মনুষ্যহরণ। ধারা 360 বাংলাদেশ হতে মনুষ্যহরণ। ধারা 361 অভিভাবকের নিকট হতে মনুষ্যহরণ। ধারা 362 অপহরণ। ধারা 362 অপহরণ। ধারা 363 মনুষ্যহরণের শাস্তি। ধারা 363। ধারা 364 খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণের শাস্তি। ধারা 363 মনুষ্যহরণ এবং অপহরণ দুইটারই শাস্তি ধারা 363। আর ধারা 364 হলো কোনো ব্যক্তিকে যদি খুন করার উদ্দেশ্যে যদি মনুষ্যহরণ করা হয় বা অপহরণ করা হয় তাহলে তার শাস্তি ধারা 364। আর ধারা 364-র কতে বলা হয়েছে 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে বা কোনো শিশুকে যদি খুন করার উদ্দেশ্যে
1 মিনিট। ধারা 364-র কথা বলছে, 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে যদি খুন করার উদ্দেশ্যে অথবা দাসত্ব করার উদ্দেশ্যে বা অথবা অন্য কোনো কাজে নিয়োগ করার উদ্দেশ্যে বা অবৈধ কোনো কাজে নিয়োগ করার উদ্দেশ্যে বা নিয়োগদানের উদ্দেশ্যে যদি কি করা হয়, অপহরণ করা হয় অথবা মনুষ্য হরণ করা হয়, সেক্ষেত্রে অপরাধ ধারা 364-র ক। ধারা 364-ক। ধারা 369। ধারা 356-তে পড়ছিলাম, বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে যদি আক্রমণ করে অথবা অপরাধমূলক বল প্রয়োগ করে তাহলে শাস্তি ধারা 356। আর ধারা 369, কোনো ব্যক্তির বা দেহাবরণ চুরি করার উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে যদি অপহরণ করে অথবা মানুষ হরণ করে বা শিশু হরণ করে, সেক্ষেত্রে অপরাধ ধারা 369। তাহলে পার্থক্য 356 ধারায় বলা হয়েছে, যদি বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে যদি আক্রমণ করে অথবা বল প্রয়োগ করে। আর 369 ধারায় পার্থক্য হলো, যদি খুন করার উদ্দেশ্যে না, দেহাবরণ চুরি করার উদ্দেশ্যে যদি কোনো শিশুকে অপহরণ করে, একটা আক্রমণ অথবা বল প্রয়োগ, আর একটা হলো অপহরণ অথবা মনুষ্যহরণ বা হরণ করে, তাহলে অপরাধ ধারা 369। ধারা 372, বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক যদি বিক্রয় করে অথবা হস্তান্তর করে অথবা খারাপ কোনো জায়গায় যদি রেখে দেয় বা সেখানে যদি রাখে বা ক্রয় করে, তাহলে তার অপরাধ ধারা 372। ধারা 375, ধর্ষণ। ধারা 376, ধর্ষণের শাস্তি। এখন ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, 2003, 2020 সংশোধনী, এই যে আইনটা আছে, এই আইনে ধর্ষণ সংক্রান্ত বিভিন্ন অপরাধের কথা বর্ণনা করা হয়েছে। ধারা 377। ধারা 377-এ বলা হয়েছে, অবৈধ অস্বাভাবিক অপরাধ সমূহ। অস্বাভাবিক অপরাধ, যে অপরাধগুলো স্বাভাবিক কোনো অপরাধ নয়, সেগুলোই হলো অস্বাভাবিক অপরাধ। অস্বাভাবিক অপরাধ বলতে আমরা বুঝি, যদি কোনো নারী কোনো পুরুষের সাথে যদি যৌন সঙ্গম না করে যদি কোনো নারীতে নারীতে যৌন সঙ্গম, অর্থাৎ এখানে বলা ছিল সমকামিতা, অথবা কোনো পুরুষ যদি কোনো পুরুষের সাথে সমকামিতা করে অথবা অপ্রাকৃতিক অবস্থায় যদি কি করে, আপনার যদি যৌন সঙ্গম করে, অর্থাৎ প্রাকৃতিক নিয়মের বাইরে যদি যৌন সঙ্গম করে, সেটাই হবে কি অস্বাভাবিক অপরাধ সমূহ। অথবা কোনো প্রাণীর সাথে অথবা কোনো জন্তুর সাথে যদি কি করে, যদি সহবাস করে, সেক্ষেত্রে অপরাধগুলো হবে অস্বাভাবিক অপরাধ ধারা 377। যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি এই সংক্রান্ত যদি কোনো অপরাধ করে, তাহলে তার শাস্তি ধারা 377। ধারা 378, আজকের নতুন পড়া ধারা 378, চুরি। চুরি কাকে বলে, চুরি বলতে কি বোঝায়, চুরি কখন হয়, চুরি কিভাবে হবে, এই বিষয়ে আজকের আলোচনা। চুরি, চুরির মূল বিষয়টা হলো, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল হইতে কি হইতে দখল হইতে কোনো অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে বা অভিপ্রায়ে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করে, তাহলে তাকে চুরি বলে। তাহলে চুরি বলতে কি বোঝায়, চুরি বলতে বোঝায়, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তি, দখলভুক্ত সম্পত্তি হতে হবে। কি হতে হবে, দখলভুক্ত সম্পত্তি। মনে করেন আপনার দখলভুক্ত সম্পত্তি, আপনার একটা মোবাইল আছে, এই মোবাইলটা যদি কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তি যদি কি করে, এক স্থান হতে অন্য স্থানে অসাধু উপায়ে, ঠিক আছে, অসাধুভাবে গ্রহণ করার জন্য বা উদ্দেশ্যে যদি এক স্থান হতে অন্য স্থানে আপনার সম্মতি ব্যতীত
যদি স্থানান্তর করে তাহলে তাকে চুরি বলে। তাহলে চুরি কোন কোন সম্পত্তির ক্ষেত্রে হতে পারে? অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে চুরি। কিছু কিছু ক্ষেত্রে স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে। সেটা কিরূপ? মনে করেন আপনার জমিতে বা আপনার বাগানে মনে করেন যে বড় বড় দামি কাঠের গাছ লাগানো আছে, ঠিক আছে? এই গাছগুলা কি ভূমির সাথে সংযুক্ত, যতক্ষণ ভূমির সাথে সংযুক্ত থাকবে ততক্ষণ স্থাবর সম্পত্তি। যখন ওই গাছ কেটে ফেলা হবে, অর্থাৎ যখনই এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরযোগ্য হবে, তখনই ওইটা কি হবে? অস্থাবর সম্পত্তি হবে। মনে করেন আপনার বাড়িতে একটা মেহগনি গাছ আছে, সেই গাছটার দাম 50, 60, 70 হাজার টাকা হতে পারে, ঠিক আছে? এখন ওই গাছটা যতক্ষণ আপনার জমিতে থাকবে বা আপনার বাড়িতে আপনার মাটির সাথে বা ভূমির সাথে যতক্ষণ পর্যন্ত সংযুক্ত থাকবে বা লাগানো থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা স্থাবর সম্পত্তি হিসেবেই থাকবে। কিন্তু যখন ওই গাছটা কেটে ফেলা হবে বা ওই জমির থেকে কি আলাদা করা হবে, আলাদা করার সাথে সাথে কি হবে? এটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর যোগ্য হবে। মনে করেন গাছটা কাটা হলো, কাটে কি করা হলো? চুরি করে কোনো ট্রাকে বহনযোগ্য হিসেবে সেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা হলো, সেক্ষেত্রে সেটা কি হবে? চুরি হবে। কিন্তু গাছ যখন ভূমির সাথে লেগে থাকবে তখন কি হবে না? চুরি করা সম্ভব হবে না। মনে করেন আপনার জমির ফসল, আপনি ধান চাষ করছেন, আপনি বেগুন চাষ করছেন, আপনি কি করছেন, মনে করেন যে অন্য কোনো সবজি চাষ করছেন, মরিচ চাষ করছেন, পেঁয়াজ চাষ করছেন। এই পেঁয়াজ কি করে যাবে? আপনার জমি থেকে উঠায় নিয়ে এটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যাবে। এই সকল সম্পত্তি কি হবে? চুরি হিসেবে গণ্য হবে। এই সকল সম্পত্তিও চুরি হিসেবে গণ্য হবে। এখন এখানে চুরির মূল উদ্দেশ্য, মূল বিষয়গুলো হলো আপনার দখলভুক্ত সম্পত্তি হতে হবে, আপনার সম্মতি ব্যতি রেখে নিতে হবে, অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে বা অভিপ্রায়ে কি করতে হবে? এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করতে হবে। তার মূল বিষয়গুলো কি? আপনার কি দখলভুক্ত সম্পত্তি, আপনার সম্মতি ব্যতি রেখে, আর যে ব্যক্তি এই কাজটা করবে সে অসাধুভাবে করবে বা অসাধুভাবে গ্রহণ করার জন্য করবে বা অসাধু উপায়ও করবে, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করবে। এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করাকে কি বলে? চুরি বলে। ধারা 378। ধারা 378। যদি চুরি বুঝতে পারেন, ধারা 378 থেকে 382 ধারা পর্যন্ত একদমই সহজ। ধারা 378 চুরি, ধারা 379 চুরির শাস্তি, ধারা 380 বাসগৃহ হতে চুরি। অর্থাৎ আপনার ঘর, আপনার বাড়ি, আপনার দালান, আপনার বিল্ডিং বা বিল্ডিং এর কোনো একটা জায়গা বা কোনো একটা কামরা, কোনো একটা কক্ষ, এই সকল জায়গা থেকে যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার শাস্তি ধারা 380। ধারা 381-তে বলা হয়েছে কেরানি অথবা ভৃত্য অথবা আপনার কেরানি বা দারোয়ান, এই সকল যারা ব্যক্তি থাকে, অর্থাৎ আপনি আপনার আন্ডারে যে সকল ব্যক্তি কাজ করে বা আপনার বাড়িতে যে কেরানি থাকে বা দারোয়ান থাকে বা আপনার অফিসে যে কেরানি থাকে, আপনি যাকে নিয়োগ দেন আপনার কাজ করার জন্য, সেই ব্যক্তি আপনার কাজে নিয়োগ পাওয়ার পর বা নিয়োগপ্রাপ্ত হওয়ার পর যদি সে চুরি করে তাহলে তার শাস্তি ধারা 381। অর্থাৎ আমরা গ্রামের ভাষায় যে কিছু কথা বলি কামলা, যে গ্রামের ভাষায় যে গ্রামে কিছু মানুষ কি করে, যারা ধনী মানুষ থাকে, গ্রামে যারা বিত্তশালী থাকে, তারা কি করে? বছরের পর বছর একজন দুইজন ব্যক্তি করে রেখে দেয় তাদের জমির কাজ করার জন্য বা সাংসারিক কাজ করার জন্য। ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এই যে মানুষগুলা রেখে দেওয়া হয়, অথবা আপনার বাসা বাড়িতে যে কাজের ভুয়াগুলা রেখে দেওয়া হয় বা যাদেরকে কাজ করার জন্য রাখা হয়, তারা যদি কি করে, এই আপনার কাজে নিয়োগ পাওয়ার পর বা আপনার কাজ করার উদ্দেশ্যে নিয়োজিত হওয়ার পর সেই ব্যক্তি, সে মহিলা হোক পুরুষ হোক যে কোনো ব্যক্তি হোক, সে যদি চুরি করে তাহলে তার অপরাধ হবে ধারা 381। ধারা 381। এখানে মোট কথা বলা হয়েছে কেরানি অথবা চাকর কর্তৃক চুরি, চাকর অথবা কেরানি কর্তৃক চুরি। অর্থাৎ আপনার বাড়িতে কাজ করার উদ্দেশ্যে যাকে নিয়োজিত করা হয়েছে বা যাকে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে, সেই ব্যক্তি নিয়োজিত হওয়ার পর, নিয়োগপ্রাপ্ত হওয়ার পর যদি আপনার কি করে, চুরি করে, আপনার সম্পত্তি যদি করে চুরি করে, ধন সম্পত্তি যদি চুরি করে, তাহলে তার অপরাধ ধারা 381। ধারা 381। তাহলে চুরি কত? ধারা 378। চুরির শাস্তি ধারা 379। ধারা 380-তে বাসগৃহ হতে চুরি, ধারা 381 চাকর অথবা কেরানি
কর্তৃক চুরি। ধারা 382। ধারা 382 ধারায় বলা হয়েছে, মনে করেন রহিম নামক একজন ব্যক্তি ক নামক একজন ব্যক্তির বাড়িতে চুরি করবে। এখন রহিম মনে মনে ভাবতেছে, আমি যে চুরি করতে যাব অথবা আমি যে চুরি করব, এই চুরি করার ক্ষেত্রে যদি আমাকে বাধা দেয়, আমাকে আটকানোর চেষ্টা করে, বা আমাকে যদি আটকিয়ে ফেলে, সেক্ষেত্রে তো আমাকে ছুটে আসতে হবে বা আমাকে পালিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমার কাছে বড় একটা রামদা রাখতে পারি, যা দিয়ে আমি ভয়ভীতি প্রদর্শন করে হোক, আঘাত প্রদান করে হোক, বা মেরে ফেলা হোক, যে কোনো ভাবেই হোক, অথবা আমি একটা পিস্তল রাখতে পারি, আমি একটা বন্দুকের গুলি সহ কি করতে পারি, একটা বন্দুক রাখতে পারি, বা একটা পিস্তল বা একটা রিভলভার রাখতে পারি। কিসের স্বার্থে? পালানোর স্বার্থে। আমি কি করব? পালিয়ে যাব। এই যে পালিয়ে যাওয়ার যে প্রস্তুতি, এই প্রস্তুতি নিয়ে যদি কোনো ব্যক্তি চুরি করে, তাহলে তার অপরাধ হবে ধারা 382। ধারা 382। এখন একটা জিনিস মনে রাখবেন, এটা ক্রিটিক্যাল। মনে করেন যে আপনি প্রস্তুতি নিছেন চুরি করার উদ্দেশ্যে, 382 ধারায় প্রস্তুতি নিছেন। আপনার কাছে একটা রিভলভার আছে, আপনার কাছে একটা রামদা আছে, আপনার কাছে বড় একটা তরবারি আছে। অর্থাৎ যার মাধ্যমে কোনো ব্যক্তিকে আঘাত করে হোক, কোনো ব্যক্তিকে খুন করে হোক, কোনো ব্যক্তিকে মেরে ফেলা হোক, বা কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে হোক, আপনি কি করতে পারবেন? চুরি করার ক্ষেত্রে আপনি পালিয়ে যেতে পারবেন। কিন্তু এই সকল অস্ত্র যদি আপনি ব্যবহার না করেন, তাহলে আপনার অপরাধ হবে 382। ধারা 382। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আপনি আঘাত না করেন বা মেরে না ফেলেন, বা কি করেন, ছুরি দিয়ে বা চাকু দিয়ে যদি পেটের ভিতরে খোঁচা না মারেন, ঠিক আছে, কাউকে যদি আঘাত না করেন, তাহলে 382 ধারা পর্যন্তই থাকবে। যদি আপনি কি করেন, এই সকল অস্ত্র দ্বারা যদি গুলি করেন, বা কাউকে চাকু দ্বারা হোক, অথবা পিস্তল তরবারি দ্বারা হোক, বা এই জাতীয় ধারালো কোনো অস্ত্র দ্বারা হোক, যদি আপনি কি করেন, আঘাত করেন, যে আঘাতের ফলে অপর কোনো ব্যক্তি যদি কি হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে দস্যুতার অপরাধে চলে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্রস্তুতি নিয়ে থাকবেন, আপনার প্রস্তুতি থাকবে কি, আপনি চুরি করবেন, চুরি করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বাধা দেয় এবং বাধা দেওয়ার যদি চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি যেন পালিয়ে যেতে পারেন। এই পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে যদি কি করেন, এই অস্ত্রগুলা রাখেন, শুধু কাছে রাখছেন, আপনি কি করছেন? ব্যবহার করেন নাই। আপনি মনে মনে ভেবে রাখছেন, আমি চুরি করব, চুরি করার ক্ষেত্রে রাকিব রকি কেউ যদি বাধা দেয়, তাহলে আমি কি করব? এই অস্ত্র দ্বারা গুলি করে দেব, না হলে মেরে ফেলবো এই ধারালো অস্ত্র দ্বারা, বা তরবারি দ্বারা মনে করেন যে ঘা দেব, পেটে আঘাত করব, বা পিঠে কোনো জায়গায় আঘাত করবো, আঘাত করে কি করব? ওকে দুর্বল করে আমি পালিয়ে যাব। এই উদ্দেশ্যে যদি আপনি অস্ত্র রাখেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা 382। উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হলো আপনি চুরি করবেন, আর একটা উদ্দেশ্য, চুরি করার ক্ষেত্রে যদি আপনি কি বাধার সম্মুখীন হন, বা আপনাকে আটকে ফেলে, বা আপনাকে যদি পালিয়ে যেতে না দেয়, বা আপনাকে ধরে ফেলে, চোর ধরে না, চোর যদি ধরে ফেলে, সেক্ষেত্রে আপনি পলায়নের ক্ষেত্রে যদি বন্দুকের যদি সাহায্য নেন, অথবা অন্য কোনো অস্ত্র বা ধারালো অস্ত্রের যদি সাহায্য নেন, সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 382। কিন্তু এই অস্ত্র দ্বারা যদি আঘাত করেন, সেক্ষেত্রে আপনার দস্যুতার অপরাধী হবে ধারা 392 থেকে শুরু করে পরবর্তী যে ধারাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পড়বে। তাহলে কথা বোঝা গেল 378 থেকে 382 ধারা পর্যন্ত। 378 ধারায় বলা হয়েছে চুরি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি বা দখল হইতে কোনো অস্থাবর সম্পত্তি এক স্থান হইতে অন্য স্থানে অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে ওই ব্যক্তির সম্মতি ব্যতীত বা ব্যতিরেকে যদি কি করে, এক স্থান হইতে অন্য স্থানে স্থানান্তর করে, তাহলে তাকে চুরি বলে। এটা হলো চুরির সংজ্ঞা। মনে করেন উদাহরণ, ক এই অভিপ্রায়ে জ এর ভূমির উপরস্থ একটি বৃক্ষ কর্তন করে। কি করে? ক নামক একজন ব্যক্তি জ নামক একজন ব্যক্তির জমি হতে একটি বৃক্ষ, মানে একটি গাছ কি করে? কর্তন করে। সে জ এর অধিকার হইতে জ এর সম্মতি ব্যতীত গাছটি অসাধুভাবে লইয়া যাইবে। কি উদ্দেশ্যে? সে ক জ এর জমিতে একটি গাছ কাটে,
কি উদ্দেশ্যে? ওই গাছটি সে জ এর অনুমতি ব্যতীত বা সম্মতি ব্যতীত তার দখলভুক্ত হইতে ওই গাছটি নিয়ে যাবে। এক্ষেত্রে ক, অনুরূপ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বৃক্ষটি কর্তন করার সঙ্গে সঙ্গে সে চুরি করে বলে গণ্য হবে। অথবা মনে করেন আপনার দামি একটা মোবাইল আপনি রাখছেন, আপনার ঘরের টেবিলের ভিতরে রাখা আছে। এখন মনে করেন যে কোনো ব্যক্তি সেই যদি আপনার ওই মোবাইলটি আপনার দখলভুক্ত মোবাইল কি করে আপনার সম্মতি ব্যতীত এক স্থান হতে অন্য স্থানে অসাধু উদ্দেশ্যে বা অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে বা অভিপ্রায়ে যদি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করে, তাহলে তার শাস্তি ধারা 379, ধারা 380। যদি বাসগৃহ থেকে হয় তাহলে 380, আর যদি আপনার কাছ থেকে যদি হয় তাহলে ধারা 379। আর এই কাজটা যদি কোনো কেরানি করে অথবা যদি কোনো চাকর করে তাহলে তার অপরাধ হবে ধারা 381। আর এই অপরাধটা করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে যদি চুরি করে অথবা যদি ধারালো কোনো অস্ত্রের সাহায্যে যদি চুরি করে অথবা ধারালো কোনো অস্ত্র সঙ্গে নিয়ে যদি চুরি করে, তাহলে তার অপরাধ ধারা 382। ধারা 382। তাহলে চুরি ধারা 378 থেকে ধারা 382 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। মোট 5টা ধারা। একটা হলো চুরি। চুরি অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে, অর্থাৎ যেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর যোগ্য, এরূপ সম্পত্তি চুরি করা যায়। এখন মনে করেন যে একটা বিল্ডিং বা আপনার 3 বিঘা জমি, 5 বিঘা জমি, এই জমিটা চুরি করা সম্ভব না, কারণ এটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা সম্ভব না। তবে হ্যাঁ, আপনার মাটি, আপনার জমির যে মাটি আছে সে মাটি আবার চুরি করা সম্ভব, কারণ এই মাটি কি করা যাবে, আপনার কোদাল দিয়ে খুঁড়ে বা বর্তমানে যে আধুনিক যে যন্ত্রপাতি গুলো আছে, যে বিভিন্ন যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো বেকু টেকু আর কি কি গাড়ি আছে, এই গাড়ির সাহায্যে কি করা যাবে, আপনার জমির বা ভূমির মাটি চুরি করা যাবে। কথা বুঝতে পারছেন? আপনার সম্মতি ব্যতীত যদি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা হয় বা নেওয়া হয় অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে বা অভিপ্রায়ে, সেটাই হবে চুরি। অবশ্যই সম্পত্তিটা কোনো একজন ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি হতে হবে, কোনো একজন ব্যক্তির অনুমতি ব্যতীত হতে হবে বা সম্মতি ব্যতীত হতে হবে। এই সম্মতি ব্যতীত যদি অপর কোনো ব্যক্তি অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে এক স্থান হতে যদি অন্য স্থানে স্থানান্তর করে, আর এই সম্পত্তিটা যদি অস্থাবর সম্পত্তি হয় তাহলে কি করে, তাহলে তাকে চুরি বলে। ধারা 378। যদি কখনো প্রশ্ন হয় যে চুরি কাকে বলে, চুরি বলতে কি বোঝায়, চুরি কি বা চুরির সংজ্ঞা লিখো, তাহলে ধারা 378। যদি বলে চুরির শাস্তি কি, তাহলে ধারা 379, ধারা 380, ধারা 381, ধারা 382। প্রত্যেকটাই চুরির অপরাধ, এক একটা ক্ষেত্রে এক একটা অপরাধ। 378 যে চুরি, চুরির অপরাধের শাস্তি 379। আর বাসগৃহ হতে চুরি 380, 381, চাকর বা কেরানি কর্তৃক চুরি 382। মানে প্রস্তুতি সহকারে কোনো ব্যক্তিকে আঘাত করার প্রস্তুতি সহকারে বা খুন করার প্রস্তুতি সহকারে বা গুরুতর আঘাত প্রদানের প্রস্তুতি সহকারে যদি চুরি করা হয় তাহলে শাস্তি ধারা 382। আগামীকালকে ইনশাল্লাহ আমরা পড়ব ধারা 383 হতে ধারা 389 পর্যন্ত। ধারা 383 হতে ধারা 389, 7টা ধারা ইনশাল্লাহ আগামীকাল আলোচনা করব। 378 থেকে 382 ধারা পর্যন্ত 5টা ধারা, বেশি না। 5টা ধারা বুঝতে কি কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার। আর বোঝা গেছে। চুরির যে বিষয়টা এখানে আছে একটু বলি। এখানে সম্পত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। চুরির ক্ষেত্রে সম্পত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শরীরী সম্পত্তি আর একটা হলো অশরীরী সম্পত্তি। তাহলে চুরির ক্ষেত্রে সম্পত্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা শরীরী সম্পত্তি, একটা অশরীরী সম্পত্তি। শরীরী সম্পত্তি যেগুলো, শরীরী সম্পত্তি বলতে কি বোঝায়, এখানে শরীরী সম্পত্তি বলতে বোঝায় জমি, ঘর, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, এই যে ধন সম্পত্তি, এগুলো হলো শরীরী সম্পত্তি।
আর অশরীরী সম্পত্তি যেগুলো দেখা যায় না কিন্তু যেগুলা কাজে লাগে, যেমন সুনাম, মানুষের যে সুনাম, এই যে সম্পত্তি এটা হলো কি অশরীরী সম্পত্তি, যেটা শরীরী নয়, যেটা আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলাকে আপনি ব্যবহার করতে পারবেন, এগুলো নিয়ে চলাফেরা করতে পারবেন, কিন্তু সুনাম যেটা অশরীরী সম্পত্তি। আর এই শরীরী সম্পত্তিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থাবর, একটা হলো অস্থাবর। যেমন ঘর বাড়ি এটা কি স্থাবর, জমি এটা স্থাবর, এটা স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি যেগুলো এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় সেগুলো কি স্থাবর সম্পত্তি। আর স্থাবর অস্থাবর সম্পত্তি ধারা কত? 22। দণ্ডবিধির 22 ধারায় বলা আছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির সংজ্ঞা। তাহলে চুরি করার ক্ষেত্রে এখানে সম্পত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো শরীরী সম্পত্তি আর একটা হলো অশরীরী সম্পত্তি। শরীরী সম্পত্তি আবার দুই প্রকার, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। শরীরী সম্পত্তিগুলো হলো ধন সম্পদ, টাকা পয়সা, জমি জমা, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া ইত্যাদি। আর অশরীরী সম্পত্তি হচ্ছে সুনাম, আপনার যে সুনাম বা কপিরাইটে এই জাতীয় প্রভৃতি সম্পত্তি হলো অশরীরী সম্পত্তি। আর শরীর সম্পত্তি দুই প্রকার, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি যা ভূমির সাথে সংযুক্ত, স্থানান্তরযোগ্য নয়, এমন সম্পত্তিকে স্থাবর সম্পত্তি বলে। আর অস্থাবর সম্পত্তি বলতে বোঝায় যে সকল সম্পত্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরযোগ্য বা স্থানান্তর করা যায় তাকেই অস্থাবর সম্পত্তি বলে। দণ্ডবিধির 22 ধারা। দণ্ডবিধির 22 ধারা। তাহলে অবশ্যই অবশ্যই এখানে এই 5টা ধারা পড়বেন, আর পুরাতন যে ধারাগুলো আছে সেগুলাও আগে পড়ার চেষ্টা করবেন, আগে পড়বেন, সেগুলো পড়ার পর নতুন 5টা ধারা পড়বেন। আর আগামীকালকে ইনশাল্লাহ সকালবেলা অবশ্যই ক্লাস হবে। আমরা সড়ক পরিবহন আইন আলোচনা করতেছিলাম, আমাদের মোটামুটি 38 ধারা পর্যন্ত হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। 2টা ক্লাস হয়েছিল, 2টা ক্লাসে 10-12টা ধারা পড়ানো হয়েছিল, 38 ধারা পর্যন্ত। আগামীকালকে ইনশাল্লাহ আমরা সড়ক পরিবহন আইন ক্লাসটা নতুন করে চালু করব, চালু করে এই কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। রোজা আসার আগে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ সকালের ক্লাসটা 7টা 50 অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, পরবর্তী ক্লাসে জানাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ যে গ্রুপে